মানুষ চক্রান্ত করে পরিকল্পনা সাজাতে পারে, কিন্তু ভাগ্যের পরিকল্পনা কেউ বদলাতে পারে না। সত্যের কাছে সবাই একদিন হেরে যায়। ভদ্রতাকে যারা দুর্বলতা মনে করে তারাই প্রকৃত দুর্বল, রুচিতে, শিক্ষায় এবং মানসিকতায়। আসসালামু আলাইকুম। আজকে বেডরুমটাও হালকা পাতলা আবার একবার ছেড়ে নিয়েছি। 2-1 দিন আগেই কিন্তু আমি আমার বেডরুমটা পরিষ্কার করেছিলাম। তো ইদানিং দেখতে পাচ্ছি যে যত বেশি পরিষ্কার করি ততই মনে হয় ঝুলটা বেশি পড়ে। ওই যে বলে না যে যত পরিষ্কার তত নোংরা। তো এ কারণে আবার একটু হালকা পাতলা করে ঝেড়ে নিয়েছি। সেই সাথে আজকে ডাইনিং রুমটাও খুব ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নেব। পুরোটা ডাইনিং রুমেই দেখলাম যে বেশ ভালো ময়লা জমেছে। তো এই দিক থেকে আমি ঘরটা যেহেতু ঝাড়া দিচ্ছি, একপাশে যেহেতু একটু ময়লা দেখছিলাম, তো একদিকে ময়লা দেখে ভাবলাম যে ঝাড়া যেহেতু দিচ্ছি চারপাশটাই একটু ভালো করে ঝেড়ে মুছে পরিষ্কার করে তো ফেলি। একটু একটু করে ছাড়তে ছাড়তে আমি কিন্তু পুরো বেডরুমটাই আবার ঝেড়ে ফেললাম। না তা না হলে দেখা যাবে যে আবার সপ্তাহখানেক পরে আবার ঝুল পড়বে, আবার ছাড়তে হবে। তো এখন চলে আসছি ডাইনিং রুমে। তো আমি ডাইনিং রুমটাও খুব ভালোভাবে এখন ঝেড়ে মুছে পরিষ্কার করে নেব। ডাইনিং রুমের মধ্যে বেশ ভালোই ঝুল পড়েছে, যদিও ক্যামেরাতে ওইভাবে দেখা যাচ্ছে না। আচ্ছা, কাজ করতে করতে আমার সকল আপু ভাইয়া আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট করব, যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, যারা আমার লাইফস্টাইল ব্লগ ভিডিওগুলো দেখতে পছন্দ করেন, চাইলে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। অবশ্যই ফুল ভিডিওটি দেখে তারপর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নয়তোবা সাবস্ক্রাইব কিন্তু থাকবে না, কেটে যাবে। তো এদিক থেকে আমি এই ঝুল ঝাড়ুটার বয়স কিন্তু আমার অনেক বছর হয়ে গিয়েছে। তো এই ঝাড়ুটা দিয়ে আমি খুব সুন্দর করে কিন্তু এখনও পর্যন্ত পুরো বাসাটাকে পরিষ্কার করি। আর এই যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তো এইটা না আমার অনেক দিনের শখ ছিল এমন একটা ওয়ালমেটের। তো যাই হোক, যে কোনো ভাগ্যক্রমে এটা আমার ঘরে চলে আসছে, এটা আমার খুবই ভালো লাগে। আচ্ছা, আরিয়ান খানসাম আইডি থেকে আপু জানতে চেয়েছিল আমার এই চেয়ারের কভারগুলোর দাম কত আর আমি কোথা থেকে কিনেছি। তো আমার এই চেয়ারের কভারের দাম পড়েছিল 1100 টাকা। এগুলো আমি হোমটেক্সের আর কি চাদরের কাপড় কিনে তারপর কিন্তু এই কভারগুলো আপু আমি বানিয়ে নিয়েছি। তো দামটাও বলে দিলাম। আর এটা যেহেতু চাদরের কাপড় ছিল, এই কারণে না আমার ওই সাদা ডাইনিং টেবিলের যে কাপড়টা বিছানো আছে ওটাও যেহেতু হোয়াইট কালার, তো ওইটার সাথে একটু মিল রেখে আমি প্রিন্টের মধ্যে আর কি এই কভারগুলো নিয়েছি। তো কভারটা দিয়ে রাখলে দেখা যায় যে চেয়ারগুলো প্রতিদিন ওইভাবে আমাকে আর পরিষ্কার করতে হয় না, আর ধুলাবালিগুলো কম পড়ে। আমি কিন্তু কাজ করতে করতে এদিক থেকে কিন্তু কারেন্টটা চলে গিয়েছে। ইদানিং কিন্তু কারেন্টের জ্বালাতনে একদম অতিষ্ঠ হয়ে যাচ্ছি। কারেন্ট যতই যাক কিন্তু বিলটা কিন্তু কোনো অংশে কম আসে না। আমি এই বাসায় এসেছি আজ প্রায় 5 বছরের মতো হয়ে গেল। তার চাইতেও একটু বেশি সময় হয়তোবা হতে পারে। কিন্তু আমি কখনো পর্যন্ত এত টাকা কারেন্ট বিল আমার গুনতে হয়নি। গত 2 মাস যাবৎ দেখা যায় প্রায় 1500, 1800, 1900, 2000 টাকা পর্যন্ত আমার কারেন্ট বিল কিন্তু গুনতে হচ্ছে। তো এই মাসেও দেখলাম কি কারেন্ট বিল আসছে প্রায় 2000 টাকার মতো। এটা দেখে তো একেবারে আমি হতবাক। এখন তো শুনতে পাচ্ছি যে সব জায়গাতেই নাকি কম বেশি কারেন্ট বিল সবারই আর কি একটু বেশিই আসছে। তো কম তো আসছে না, বেশি আসছে। কিন্তু যেভাবে কারেন্ট যায় তারপরেও কারেন্ট থাকে না 2 ঘন্টা, 1 ঘন্টা, আধা ঘন্টা করে। এরপরও যে এত বিদ্যুৎ বিল কিভাবে আসে আল্লাহই ভালো জানে। তো আমি এদিক থেকে যেহেতু ঝুলটা ঝেড়েছি তো সোফাটাও ঝেড়ে নিলাম। আর এই যে টিভি ক্যাবিনেটের উপরের অংশটাও ঝেড়ে নিলাম। তো এই তো এখন আমি চাদরটা ঝেড়ে এখন বালিশগুলো বিছিয়ে দিব। তো কারেন্ট কিন্তু আবারও চলে গেল। তো এই যে আসছে আর যাচ্ছে, আমার মনে হয় এই আসা যাওয়ার কারণে কারেন্ট বিলটা একটু অতিরিক্তই চলে আসে। তো যাই হোক, কি আর করা, আসলে কিছুই করার নাই। এভাবেই মানিয়ে গুছিয়ে তারপরে আমাদেরকে আর কি থাকতে হবে। তো এখানে আমি বেডশিটটা এই যে ঝেড়ে তারপরে আমি বালিশগুলো আবার জায়গা মতো রেখে দিলাম।
তো আরিয়ান খানসাম আইডি থেকে আপু আমার এই বেডশিটটাও কিন্তু অনেক পছন্দ করেছেন। এটা কত দিয়ে কিনেছিলাম সেটাও জানতে চেয়েছিলেন। এখানে আমি ২ টা কুশন কাভার, কুলবালিশের কাভার আর মাথার বালিশের কাভার সহ আমার বেডশিটের দাম পড়েছিল ১২০০ না ১৩০০ টাকা যেন পড়েছিল। আসলে এক্সাক্টলি দামটা আমার আর কি মনে নেই। তো ১২০০ নয়তোবা ১৩০০ এর মধ্যে আর কি আপু হবে। তো আশা করছি উত্তরটা পেয়ে গিয়েছেন। আর বৃষ্টির কথা কি বলবো? আসলে আমাদের না সব দিকেই জ্বালা। বেশি রোদ উঠলেও বলি যে অনেক গরম পড়েছে। আবারও অতিরিক্ত বৃষ্টি থাকলেও তখন বলি যে এই বৃষ্টি আর ভালো লাগে না। বৃষ্টি আমার সত্যিই খুব ভালো লাগে। তবে সমস্যা হচ্ছে কাপড়-চোপড় শুকানো। এই বৃষ্টির মধ্যে কতবার করে যে কাপড়-চোপড় ঘরে আনি আর বারান্দাতে নেই। কখনো, কখনো ছাদেও দিয়ে আসি। তো ছাদে দিয়ে আসলে তো একদম অবস্থা আর খারাপ হয়ে যায়। কখন যে হুট করে বৃষ্টি ঝুম করে নেমে যায়, তখন আবার দৌড়ে গিয়ে ছাদে থেকে কাপড় আনতে, আনতে না দেখি যে কাপড় অনেকটা ভিজে গিয়েছে। তো এখানে আমি যে কাপড়গুলো ধোয়া হয়েছিল সেগুলো মেলে দিলাম। আর এই যে আকাশের অবস্থা দেখতেই পাচ্ছেন। তো আমি এগুলো দিয়ে যেহেতু ফার্নিচার পরিষ্কার করি, এগুলো আমি গরম পানি দিয়ে ধুয়ে তারপরে এই যে আবার বারান্দাতে মেলে দিলাম। আর কিছু কাপড়-চোপড় বারান্দাতেই রেখে দিয়েছি। আচ্ছা, আরিয়ান খানসাম আইডি থেকে আপু আরও কমেন্ট করেছিল যে আমি গাছে কি সার ব্যবহার করেছি। আপু সেটা ভালো করে বুঝতে পারেনি এবং কোন সার ব্যবহার করলে গাছে বেশ ভালো ফুল আসে। তো এখানে কিন্তু আমি প্রথমত সরিষার খোলটা ব্যবহার করেছি। আমরা যে সরিষাটা খাই, তো ওই সরিষাটার যে খোল সরিষার তেল যে ভাঙায়, তো ওইখান থেকে যে ভাঙানোর পর সরিষার যে খোসাটা বের হয় ওটাকেই কিন্তু সরিষার খোল বলে। ওটা ভালো করে শুকিয়ে প্রায় বছরখানেক আগে হবে বা ৬ মাস আগে হবে, পুরাতন খোলটা কিন্তু গাছে ব্যবহার করি। আর এই যে দেখলেন যে লাল পটাশ, ওটা হচ্ছে পটাশ, ওটা গাছের ফুল আনতে সাহায্য করে। তো এদিক থেকে আমি ওয়াশরুম পরিষ্কার করতে চলে আসছি। আর গাছে ফুল পাওয়া যাবে, দেখা যায় সরিষার খোল বা লাল পটাশ সেগুলো দিলেও কিন্তু গাছে খুব সুন্দর ফুল চলে আসে। আর তাছাড়া দেখা যায় গাছে ফুল আনার জন্য হয়তোবা আমি যেহেতু সবজির খোসাটা ব্যবহার করি অনেক সময়, কলার খোসাও যদি ব্যবহার করে আর কি কলার খোসাটা ভিজিয়ে এরপর যদি গাছে ব্যবহার করা যায়, সেক্ষেত্রেও কিন্তু গাছে খুব সুন্দর ফুল আসে। তো চাইলে কলার খোসাটা ব্যবহার করতে পারেন আপু। আর সরিষার খোল তো ব্যবহার করা যায়, সেই সাথে লাল পটাশ এগুলো ব্যবহার করলে গাছে খুব সুন্দরভাবে ফুল চলে আসে। তো যাই হোক, আমি তো মাঝে, মাঝে গোবর সারটা বেশিরভাগ ব্যবহার করি। ওটা ব্যবহার করলেও কিন্তু গাছের গ্রোথ ভালো হয় এবং গাছে কিন্তু খুব সুন্দর ফুল ফল আসে বা সবজি যদি লাগান, সবজিও কিন্তু আসে। তো যাই হোক, আসলে কত কিছু যে ব্যবহার করি গাছে ফুল আনার জন্য। এদিক থেকে আমি পুরো ওয়াশরুমটাই আজ একটু ভালো করে ঝেড়ে নিলাম। ঝেড়ে আমি এখানে হারপিক আর একটু হুলের গুঁড়া আমি দিয়ে এখন এই যে একটা তারের মাজনি দিয়ে আমি খুব সুন্দর করে কিন্তু টাইলসটা পরিষ্কার করে নিয়েছি। আমার এই ওয়াশরুমের টাইলসগুলো এতটাই কালো হয়ে গিয়েছে, এখানে আমি যতই শক্তি খাটাই না কেন, কোনোভাবেই না আমি টাইলসগুলো পরিষ্কার করতে পারি না। তার একটা কারণ হলো যে এই বাসাটা যখন করা হয়, এই ফ্ল্যাটের মধ্যেই নাকি লেবাররা আর কি এই ফ্ল্যাটে থেকেই তারা পুরো বাসার কাজটা করে। তো তারা যতদিন কাজ করেছে ততদিন তো পরিষ্কার করেই নাই। তারপরে দেখা যায় রুমগুলো উঠানোর পর যে ভাড়াটিয়াটা আসছিল, উনি প্রায় বছর খানেকের মতো এই রুমটাতে থেকে গিয়েছে। কিন্তু আমার মনে হয় না সে হয়তো ২, ৪, ৬ মাসে একবার টয়লেট পরিষ্কার করেছে। তো ওই যে টয়লেটে না ধুতে, ধুতে একটা টাইলসের মধ্যে যে একটা দাগ পড়ে গিয়েছে, এরপর তো আমি আসলাম। তো আমি আসার পর এত চেষ্টা করেও আমি এই টাইলসের থেকে দাগগুলো কিন্তু আর উঠাতে পারি নাই। তো এই যে টাইলসের ওই যে জালিটার ২ পাশে দেখতে পাচ্ছেন একদম কালো অংশ। আমি অনেক কিছু ব্যবহার করেছি এই দাগগুলো উঠানোর জন্য। তো কোনোভাবেই না এই দাগগুলো আর আমি তুলতে পারিনি। এদিক থেকে জবা কাঁকরোল ভাজা করছে আর একটা তরকারি আর কি রান্না করে নিবে। তো আমি ওদিক থেকে যেহেতু ধোয়াধুয়ির কাজগুলো করছিলাম, আর জবার যেহেতু এখনও ওইভাবে কলেজ শুরু হয় নাই, এই কারণে কিন্তু মেয়েটা আমাকে অনেক কাজে হেল্প করতে পারছে। একদিন কলেজ করলে
2-3 দিন করে বন্ধ থাকে, যেহেতু ওদের কলেজেই পরীক্ষার সিটটা পড়েছে। আর ইতিমধ্যে কিন্তু জবার পরীক্ষাও অলরেডি শেষ হয়ে গিয়েছে। তো এই কারণে কিন্তু কাজগুলো করে একটু আরাম পাচ্ছি। মেয়ে যখন যতটুকু পারছে ততটুকুই রান্নাবান্না করে নিচ্ছে। আর এদিক থেকে আজকে আমি এই যে ওয়াশরুমটা আর কি নিজের মতো করে পরিষ্কার করে নিতে পেরেছি। তো এখানে আমি বালতিগুলো ছাই আর গুঁড়ো সাবান দিয়ে খুব ভালোভাবে কিন্তু পরিষ্কার করে নিয়েছি। ওয়াশরুমের বালতিগুলো দেখা যায় আমি যখনই ওয়াশরুম পরিষ্কার করি তখনই আমি চেষ্টা করি যে বালতিগুলো খুব ভালোভাবে ছাই আর সাবান দিয়ে ক্লিন করে নেওয়ার জন্য। তো আমার বাসার পানিতে আহামরি ততটা আয়রন নাই। তো যতটুকু আয়রনই আছে ততটুকুই কিন্তু বালতিটা একটু পিছলে হয়ে থাকে। আর বালতি, মগ এগুলো যদি পিছলে হয়ে থাকে তাহলে কিন্তু দেখা যায় কি ওগুলোর মধ্যে কাজ করে বা ওগুলো ধরে না শান্তি পাওয়া যায় না। তো এই কারণে আমি একটু ভালো করে একদম পরিষ্কার করে নিয়েছি। বালতিটা একেবারে চকচকে হয়ে গিয়েছে। আমার এই বালতিটার বয়স কিন্তু অনেক, অনেক বছর হয়ে গিয়েছে। আজকে কালকের বালতি না, অনেক পুরাতন একটা বালতি। তো একদম মাজা ঘষা করতে, করতে উপরের অংশটা আর কি নষ্ট হয়েছে। আর এই ছোট বালতিটা যেহেতু আমি ঘর মোছার কাজে ব্যবহার করি, এটাকেও আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর পুরো ওয়াশরুমটার দেয়ালগুলো কিন্তু আমি অফ ক্যামেরাতে ভালো করে ঘষে মেজে পরিষ্কার করেছি। তো যাই হোক, যেদিন ওয়াশরুম পরিষ্কার করা হয় সেদিন যে কি শান্তি লাগে নিজের কাছে সেটা আর কি বলবো। তো ওয়াশরুমটা পরিষ্কার করার পর আমি কিন্তু ওয়াশরুমটা এভাবে খুলে রেখে দিয়েছি। শুকিয়ে গেলে দরজাটা লাগিয়ে দিব। আর এরপর ছাদে এসেছি। এই যে দেখেন অফ ক্যামেরাতে কতগুলো পাপোশও ধুয়ে দিয়েছিলাম। আর বাইরের ওয়েদার দেখে বুঝতে পারছেন যে রোদ বৃষ্টির খেলা। কখন যে হুট করে বৃষ্টিটা নেমে যাবে কে জানে। তবে আকাশটা দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগছিল। একদম নীল আর সাদা দিয়ে ভরা। তো আমি চারপাশটা একটু ঘুরে, ঘুরে দেখছিলাম আর ভিডিও করলাম। এরপর বাসায় চলে আসছি। বাসায় এসে এই যে মেয়ের যে স্কুল ড্রেসগুলো ছিল সেগুলো ধুয়ে আমি নীল দিয়ে দিয়েছি। তো এগুলো আর ছাদে দিলাম না, বারান্দাতেই দিলাম, যেহেতু পাতলা কাপড়-চোপড় খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এখন পাপোশগুলো বিছিয়ে দিয়ে তারপরে আমি কিন্তু দুপুরের খাবারটা খেয়ে নেব। আচ্ছা, পাপোশগুলো বিছাতে, বিছাতে এখন একজন আপুর কমেন্টে রিপ্লাই দেই। শাকিলা জিম আইডি থেকে আপু জিজ্ঞাসা করেছিল, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। চালের গুঁড়াটা কোন ব্র্যান্ডের? তো আপু, চালের গুঁড়াটা ছিল ভিটা কেয়ারের চালের গুঁড়া। তো আশা করছি উত্তরটা পেয়ে গিয়েছেন। তো জানি না আপু ওটা আজকের ভিডিওটা দেখবেন কিনা, যে যদি দেখে থাকেন ছোট্ট করে একটি কমেন্ট করবেন। তো এখানে আমি এই যে সোফায় বসে একটা আম কেটে নিয়েছি। তো এখানে বসে আর কি আম খাচ্ছিলাম আর বাইরের অংশটুকুই দেখছিলাম। তো একটু পরে আর কি সন্ধ্যা হয়ে যাবে। জবা আর কি দুপুরবেলায় নুডলসটা রান্না করে রেখেছিল। তো ভাবলাম আগে আমটা খেয়ে নেই, এরপর না হয় নুডলসটা গরম করে খেয়ে নেব। আম খাওয়ার প্রায় আধা ঘন্টা পরে কিন্তু সন্ধ্যা প্রায় হয়ে গিয়েছে। তো এখন চলে আসছি নুডলস গরম করার জন্য। তো এখন নুডলসটা একটু ভালো করে গরম করে নিয়ে তারপরে আর কি আমি আর জুই একসাথে আর কি নুডলসটা খাবো। জবা কিন্তু ঘুমাচ্ছে। তো আমি ওই যে নুডলসটা যে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সেই নুডলসটাই কিন্তু জবা দুপুরবেলা রান্না করার সাথে এটা রান্না করে রেখেছিল। তো এভাবে কিন্তু নুডলস সিদ্ধ করে রেখে দিলে পরবর্তীতে শুধু যে কোনো সবজিটা ভালো করে তেলে ভেজে নুডলসটা রান্না করে নিলে কিন্তু ঝটপট হয়ে যায়। তো এভাবে না কাজ করে রাখলে মাঝে, মাঝে নিজের কাছে একটু আর কি আরাম হয়। না হলে দেখা যেত যে নুডলস সিদ্ধ করো, তারপরে আবারও রান্না করো। তো এভাবে মাঝে, মাঝে একটু কাজ আর কি এগিয়ে রাখি। এতে করে নাস্তার ঝামেলাটা তেমন আর কঠিন মনে হয় না আমার কাছে। তো আবার অনেক আপুরা বলতে পারেন যে সে কবে নুডলস সিদ্ধ করে রেখেছি এখনও সেই নুডলস খাচ্ছি। তো সেটা কিন্তু না আপুরা। তো আমি যেহেতু ভিডিও একদিন পর, পর দিই, মাঝখানে ২-১ দিন ভিডিও গ্যাপ গিয়েছে। তো এই কারণে কিন্তু এই ভিডিওটা শেয়ার করতে আমার অনেকটা দেরি হয়ে গেল। তো যাই হোক, একদম সারাদিনের একটা কাজকর্ম নিয়ে আজকের ভিডিওটি সাজিয়েছিলাম। এখন সন্ধ্যের নাস্তা দিয়ে আমি ভিডিওটি শেষ করব। তো আমার ভিডিওর কথায় বা কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমাদের জন্য দোয়া রাখবেন। আমিও আমার সকল প্রিয় আপু, ভাই, আন্টিদের জন্য মন থেকে অনেক, অনেক দোয়া রাখছি। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।